গল্পবিনাশ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরিবেশন করছি একটি ভৌতিক গল্প মোহাম্মদ জাফর ইকবালের রচনায়। আজকের গল্পের নাম অন্য জীবন। তাহলে বন্ধুরা শুনতে থাকুন আজকের গল্প অন্য জীবন। আমি তখন খুব ছোট, মফস্বল শহরের একটা স্কুলে পড়ি। আজকালকার মফস্বল শহরেও অনেক আধুনিক। বাসায় ইলেকট্রিসিটি থাকে, ঘরে কম্পিউটার থাকে, পকেটে মোবাইল ফোন থাকে। আমি যে সময়ের কথা বলছি তখন সেরকম কিছু ছিল না। স্কুল মানে কয়েকটা ঘর, কিছু শিক্ষক আর বেশ কিছু ছাত্র। তবে সব স্কুলে একটা বড় খেলার মাঠ ছিল। আমরা ছোটাছুটি করে সেই মাঠে খেলতাম। স্কুলের ঘন্টা পড়লেই মন খারাপ করে ক্লাসরুমে ঢুকতাম। স্যারেরা বেশ যত্ন করে পড়াতেন। ক্লাসে আমরাও মনোযোগ দিয়ে স্যারদের কথা শুনতাম। তার কারণ ক্লাসে ঢোকার সময় স্যারেরা চক ডাস্টারের সাথে লম্বা একটা বেত নিয়ে ঢুকতেন। যেই স্যারের বেদ যত লম্বা, সেই স্যারের মর্যাদা তত বেশি। স্কুলের একটা দিন আলাদা করে রাখা ছিল স্কুলের ফি নেওয়ার জন্য। সেদিন ক্লাস টিচারই একজন একজন করে সব ছাত্রের কাছ থেকে স্কুলের ফি নিতেন। কোন মাসে কত টাকা ফি আগে থেকে বলে দেওয়া হতো, আমরা সেটা নিয়ে আসতাম। লেখাপড়ায় ভালো ছিলাম বলে আমার স্কুলের বেতন মাফ করে দেওয়া ছিল, তাই আমাকে খুব কম টাকা দিতে হতো। আমার বেতন মাফ করা না হলেও সমস্যা ছিল না, আমার বাবা নিশ্চয়ই স্কুলের বেতন দিতে পারতেন। কিন্তু যাদের স্কুলের বেতন মাফ হলে ভালো হতো, তাদের বেতন কখনো মাফ হতো না। কারণ তারা লেখাপড়ায় ভালো করতো না। ক্লাসে এসে পেছনের বেঞ্চে উদাস মুখে বসে থাকত। স্যারেরা যখন কিছু জিজ্ঞাসা করতেন, তারা কেমন যেন অবাক হয়ে স্যারদের দিকে তাকাতো। স্যারেরা যখন গরুর মতো পেটাতেন, তারা আরও অবাক হয়ে স্যারদের দিকে তাকিয়ে থাকত। স্কুলের ফি নেওয়ার দিন তাদের অনেকের সাথে ক্লাস টিচারের সমস্যা হতো। তারা হয় স্কুলের ফি আনত না, কিংবা যত টাকা আনার কথা ছিল তার থেকে কম আনত। ক্লাস টিচার তাদের হুমকি ধুমকি দিতেন, বাড়িতে খবর পাঠাতেন। খুব একটা লাভ হতো বলে মনে হয় না। যেসব ছেলেদের সাথে ক্লাস টিচার স্যারদের প্রায় নিয়মিত গোলমাল হতো, তাদের একজনের নাম ছিল ফজল। হালকা পাতলা শ্যামলা রঙের একটা ছেলে, খালি পা, ময়লা শার্ট প্যান্ট, মাথায় উস্কো শুষ্ক লালচে চুল। সবকিছু অন্য 10 জনের মতো হলেও তার চোখ দুটো ছিল অন্যরকম। ঠিক কি কারণ জানা নেই, মনে হতো মানুষের চোখ নয়, বিড়াল কিংবা অন্য কোনো প্রাণীর চোখ। স্কুলের ফি নেওয়ার সময় ক্লাস টিচার স্যারের সাথে ফজলের গোলমালটা হতো একটু অন্যরকম। যদিও আমাদেরকে ব্যস্ত রাখার জন্য স্যার একটা বড় ট্রান্সলেশন লিখতে দিয়ে বসিয়ে রাখতেন, কিন্তু আমরা তারপরেও স্যার কি বলতেন শুনতাম। ফজলকে জিজ্ঞাসা করতেন, বেতন কই? ফজল কোনো কথা না বলে স্যারের দিকে তাকিয়ে থাকত। আমরা টের পেতাম তার বিড়ালের মতো চোখ দেখে স্যার কেমন যেন অস্বস্তি বোধ করতেন। স্যার আবার ধমক দিয়ে জিজ্ঞাসা করতেন, বেতন কই? ফজল বলতো, নাই। স্যার বলতেন, বেতন নাই তো স্কুলে এসেছিস কেন? ফজল কিছু বলতো না। স্যার অন্যদের যেরকম বলতেন, তোর বাবাকে দেখা করতে বলিস। ফজলকে সেটা বলতে পারতেন না, কারণ আমরা সবাই জানতাম তার বাবা নেই। মারা গেছেন সেজন্য নাই, নাকি কোথাও চলে গেছেন সেজন্য নাই, সেটাও কেউ ভালো করে জানতো না। তার মা খুব ছোটবেলা মারা গেছেন, সেটা সে আমাদেরকে বলেছে। তার মা দেখতে কেমন সেটা সে জানতো না। থাকতো বুড়ি নানির সাথে। ফজলের কথা শুনে অবশ্যই মনে হতো তার বুড়ি নানি তাকে দেখে শুনে রাখে না, উল্টো তাকেই তার বুড়ি নানিকে দেখে শুনে রাখতে হয়। কাজেই স্কুলের ফি দেবার সময় স্যার আর ফজলের মাঝে সবসময় ছোটখাটো একটা নাটক হতো।
নাটক শেষে স্যার বলতেন, তোকে আর স্কুলে আসতে হবে না, বুঝেছিস? ফজল মাথা নেড়ে বলতো সে বুঝেছে। স্যার বলতেন, বেতন ছাড়া স্কুলে পড়ার নিয়ম নেই, বুঝেছিস? ফজল মাথা নেড়ে জানাতো এটাও সে বুঝেছে, কিন্তু তারপরেও সে স্কুলে আসতো। খুব যে নিয়মিত আসতো তা নয়, কিন্তু আসতো। পিছনের বেঞ্চে বসে থাকতো, না হলে ডেস্কে মাথা রেখে ঘুমাতো। ঘুমানোর ব্যাপারটা শুরু হয়েছিল শেষের দিকে। এর মাঝে যে একটা রহস্য আছে আমরা তখন কেউ সেটা জানতাম না। ফজলের সাথে আমার পরিচয় কিংবা বন্ধুত্ব হবার কথা ছিল না, কিন্তু তার সাথে আমার এক ধরনের বন্ধুত্ব হয়েছিল। সেই ঘটনাটা এত বিচিত্র যে কেউ সেটা বিশ্বাস করবে না। আমি সেটা তাই কাউকে বলার চেষ্টা করি না। তার সাথে পরিচয়ের ব্যাপারটা শুরু হয়েছিল স্কুলের ফি নেওয়ার দিনে। অন্যবারের মতো সেদিনও ফজল তার বিড়ালের মতো চোখ নিয়ে স্যারের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো একটু লাল। স্যার যখন তাকে ডেকে নিয়েছিল তখন সে ডেস্কে মাথা রেখে ঘুমাচ্ছিল। স্যার বললেন, বেতন কই? অন্যান্য দিন সে বলে নাই। আজকে সেটা না করে বুক পকেটে হাত দিয়ে কি যেন একটা বের করে স্যারের হাতে দিল। স্যার অবাক হয়ে সেটা হাত থেকে নিলেন। জিনিসটা কি পরিষ্কার দেখা যাচ্ছিল না, মনে হলো একটা ফুটো তামার পয়সা। স্যার জিজ্ঞাসা করলেন, এইটা কি? ফজল কিছু বলল না। স্যার আবার ধমক দিলেন, এইটা বেতন? ফজল মাথা নাড়ল, বলল, বেতন থেকে মনে হয় একটু বেশি হবে। স্যার হঠাৎ করে ক্ষেপে গেলেন, চিৎকার করে বললেন, আমার সাথে মশকরা? তোর এই তামার পয়সা বেতন থেকে বেশি? তারপর হাতের পয়সাটা নিচে ছুঁড়ে ফেললেন, বললেন, দূর হ এখান থেকে, তোকে যদি আর কোনোদিন স্কুলে দেখি খুন করে ফেলব। স্যার যে ইচ্ছে করলেই খুন করে ফেলতে পারেন সেটা প্রমাণ করার জন্যই মনে হয় টেবিলে রাখা বেতটা দিয়ে ফজলকে গরুর মতো পেটালেন। ফজল চুপ করে মার খেল। তারপর নিচু হয়ে মেঝে থেকে তার তামার ফুটো পয়সাটা নিয়ে বুক পকেটে রেখে জায়গায় ফিরে গেল। স্কুলের বেতন থেকেও মূল্যবান ফুটো তামার পয়সাটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফজলের সাথে আমার তেমন জানাশোনা নেই, তাই তাকে আর এটা নিয়ে কিছু বলতে পারলাম না। বেতন দেওয়ার এই গল্পটা বেশ মজার, তাই রাত্রে খেতে খেতে আমি সবাইকে সেটা বললাম, কিন্তু আমার আব্বু আম্মু গল্পটা শুনে হাসলেন না। কেউ যে একটা তামার পয়সা দিয়ে স্কুলের বেতন দেওয়ার চেষ্টা করতে পারে, এর মাঝে যে বিশাল হাস্যকর ব্যাপার আছে সেটা তাদের চোখেই পড়ল না। আব্বু ভুর কুঁচকে বললেন, এই ফজল ছেলেটার বাবা মা নেই? আমি মাথা নাড়লাম, না। বেতন দিতে পারে না বলে এখন লেখাপড়া বন্ধ? আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ। তোদের বেতন কত? আমার বেতন দিতে হয় না, তবু আমি কত বেতন সেটা জানতাম। আব্বুকে বললাম। আব্বু শুনে বললেন, মাত্র এই কয়টা টাকার জন্য একটা বাচ্চার লেখাপড়া বন্ধ হয়ে যাবে? ফজলের জন্য আব্বু আম্মুর মায়া হচ্ছে অনুমান করে আমি তখন গল্পটার হাস্যকর দিকটার দিকে আর জোর না দিয়ে তার দুঃখের দিকে জোর দিলাম। বললাম, যখন বেতন দিতে পারে নাই তখন স্যার বেত দিয়ে তাকে পিটিয়েছেন। আম্মু মাথা নেড়ে বললেন, আহারে, এইটুকুন বাচ্চাকে কেউ পেটায়? আমি বললাম, শুধু ফজল না, স্যারেরা সবাইকে পেটায়। আব্বু মুখ শক্ত করে বললেন, দেশে আইন করে ফিজিক্যাল পানিশমেন্ট তুলে দেওয়া উচিত। আমি গম্ভীরভাবে মাথা নাড়লাম। পরদিন স্কুলে যাওয়ার সময় আব্বু আমাকে একটা খাম দিয়ে বললেন, এইটা তোর বন্ধুকে দিবি। আমি অবাক হয়ে বললাম, বন্ধু? কোন বন্ধু? আমি ততক্ষণে ফজলের কথাটথা সবকিছু ভুলে বসে আছি। আব্বু বললেন, ওই যে তোর যে বন্ধু স্কুলের বেতন দিতে পারে নাই দেখে পড়তে পারছে না। ও আচ্ছা, সে তো।
আমি বলতে চাচ্ছিলাম সে আসলে আমার বন্ধু না, আমাদের ক্লাসে পড়ে মাত্র। কিন্তু আমার মনে হলো এই কথাটা বলা ঠিক হবে না। আব্বু আম্মুদের ধারণা ক্লাসের সবাই বুঝি একজন আরেকজনের প্রাণের বন্ধু। আমরা একে অন্যের জন্য জান দিয়ে দেই। আব্বু ভুরু কুঁচকে বললেন, সে তো কি? সে তো আজকে আসবে কিনা কে জানে, মাঝে মাঝে আসে না। না আসলে নাই, যেদিন আসবে সেদিন দিবি। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। আমি চলে যাচ্ছিলাম। আব্বু বললেন, আর শোন। আমি বললাম, কি? এই খামে তোর বন্ধুর স্কুলের বেতন আছে। আমি যে ওর বেতনটা দিচ্ছি সেটা কাউকে বলবি না। আমি আকাশ থেকে পড়লাম, কাউকে বলবো না? না। আমাদের তখন সেই বয়স যখন বন্ধুরা একজন আরেকজনের কাছে প্রমাণ করার চেষ্টা করি আমাদের নিজ নিজ আব্বুরা কত ভালো। ফজলের কথা শোনা মাত্র আব্বু কিভাবে তার বেতনের টাকাটা দিয়ে দিলেন সেই গল্পটা কত রকম রং চং চড়িয়ে সবাইকে বলবো সেটা এর মাঝে ঠিক করে ফেলছিলাম। আব্বুর কথা শুনে তাই একটু থতমত খেয়ে গেলাম। জিজ্ঞাসা করে বললাম, কেন? বললে কি হবে? কি হবে মানে? আমি বলেছি বলবি না, তাই কাউকে বলবি না, মনে থাকবে? আমি মাথা নাড়লাম, মনে থাকবে। তার অর্থ এখন আমি সবাইকে বলবো, শুধু বলার আগে সবাইকে কসম খাইয়ে নিতে হবে যে সে কাউকে বলবে না। আমাদের প্রায় প্রত্যেক দিনই এরকম কিছু না কিছু করতে হয়। স্কুলে গিয়ে দেখলাম আমার ধারণা সত্যি, ফজল স্কুলে আসেনি। একদিক দিয়ে ভালো হলো, আমি তখন ক্লাসের সবাইকে আলাদা আলাদাভাবে আব্বুর দেওয়া খামটা দেখিয়ে পুরো কাহিনীটা বলতে পারলাম। ফজলের কাহিনী শুনে কিভাবে আব্বুর চোখে পানি চলে এসেছিল, আব্বু কিভাবে ফজলের বেতনের টাকাটা দিলেন, শুধু যে দিলেন তা না, কেউ যেন না জানে সেটাও আমাকে বলে দিলেন, সেটা বললাম। কেউ মুখে বলল না, কিন্তু সবাই যে মনে মনে স্বীকার করে নিল যে আমার আব্বুই সবচেয়ে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। 2 দিন পরে ফজলের দেখা পাওয়া গেল। সে ক্লাসে আসার কিছুক্ষণের মাঝেই আমার কাছে হাজির হয়ে বলল, দে। আমি অবাক হয়ে বললাম, কি দেব? তোর বাবা আমার বেতনের টাকা দিছে না। আমি আরও অবাক হয়ে বললাম, তুই কেমন করে জানিস? সে ক্লাসের ছেলেদের দেখিয়ে বলল, এরা বলেছে। আমি এত কসম কাটিয়ে সবাইকে বললাম, কিন্তু এরা ফজলকে দেখা মাত্রই সবকিছু বলে দিয়েছে। কি আশ্চর্য! আমি ব্যাগ খুলে খামটা বের করে ফজলকে দিলাম। সে খামটা খুলে টাকাগুলো গুনে বলল, কম আছে মনে হয়। তুই কত সরিয়েছিস? যতটুকু সরালে ফজল বুঝতে পারবে না আমি তার চেয়ে 1 পয়সাও বেশি সরাইনি। কিন্তু পাজিটা তারপরেও বুঝে গেল। আমি অবশ্যই সেটা স্বীকার করলাম না। মুখ শক্ত করে বললাম, সরিয়েছি? কে বলল তোকে? কেউ বলে নাই। ফজল বলল, দেখে বোঝা যায়। বড় মানুষেরা যখন টাকা দেয় তখন খুচরা দেয় না। এখানে খুচরা টাকা, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আমি মুখ আরো শক্ত করে বললাম, তোর বেতন হবে কিনা সেটা বল। ফজল মাথা নাড়ল, হবে। তাহলে ফ্যাস ফ্যাস করছিস কেন? ফজল তখন ফ্যাস ফ্যাস বন্ধ করে তার বুক পকেট থেকে সেদিনের ফুটো তামার পয়সাটা বের করে আমার দিকে এগিয়ে দিল। বলল, নে। কি? একটা পয়সা। আমি একটা পয়সা দিয়ে কি করব? এইটা অনেক মূল্যবান। আমি পয়সাটা হাতে নিলাম। অনেক দিন আগের কথা। তখন নোট অনেক বড় ব্যাপার। আমরা খুচরা পয়সা দিয়েই দিন চালাতাম। 1 পয়সার বিশেষ গুরুত্ব নেই, তবু মাঝে মাঝে ব্যবহার হয়। ফুটো পয়সাটা উল্টে পাল্টে দেখে বললাম, এইটা কেন মূল্যবান? ফজল মাথা চুলকালো, বলল, জানি না। জানিস না? না।
কিন্তু যে দিয়েছে সে বলেছে মূল্যবান। কে দিয়েছে? ফজল এইবার একটু থতমত খেয়ে গেল। ইতস্তত করে বলল, আমার বন্ধু, তুই চিনবি না। তোর বন্ধু তোকে কেন মূল্যবান পয়সা দেয়? কেমন করে দেয়? আর পয়সা তো পয়সাই, সেটা মূল্যবান হয় কেমন করে? ফজল এইবার একটু রেগে গিয়ে বলল, নিলে নে, না নিলে দিয়ে দে, আমি এত কথা বলতে পারবো না। কথা শেষ করে সে তার বিড়ালের মতো চোখ দিয়ে আমার দিকে তাকালো। সেই চোখ দেখে আমার কেমন যেন ভয় ভয় লাগলো। আমি পয়সাটা নিয়ে নিলাম। আব্বু কয়েকদিন ধরে খোঁজ নিচ্ছিলেন ফজলের সাথে দেখা হয়েছে কিনা, তাকে বেতনের টাকাটা দেওয়া হয়েছে কিনা। সেদিন তাকে জানালাম যে শেষ পর্যন্ত খামটা তাকে দেওয়া হয়েছে। শুনে আব্বু খুশি হলেন। আমি বললাম, তবে একটা সমস্যা আছে। আব্বু ভুরু কুঁচকে জানতে চাইলেন, কি সমস্যা? মনে হয় মাথায় গোলমাল আছে। কেন? আমাকে তামার পয়সাটা দিয়ে বলেছে এইটা নাকি অনেক মূল্যবান। আমি হতাশার মতো ভান করে বললাম, পয়সাটা মূল্যবান হলেও তো পয়সা, টাকা তো হবে না। আব্বু বললেন, দেখি পয়সাটা। আমি পকেট থেকে তামার পয়সাটা বের করে আব্বুকে দিলাম। আব্বু হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে চমকে উঠলেন। বললেন, ও মাই গুডনেস। আমি বললাম, কি হয়েছে? তোর বন্ধু ঠিকই বলেছে, এটা তো আসলেই মূল্যবান। আমি অবাক হয়ে বললাম, সত্যি? এটা কি সোনার? না না, সোনার না, পয়সাটা তামার, ব্রিটিশ আমলের পয়সা, কিন্তু সেই জন্য মূল্যবান না। এইটা মূল্যবান তার কারণ এইখানে ভুলভাবে লেখা আছে। আমি বললাম, ভুলভাবে? হ্যাঁ, এই দেখ। আমি দেখলাম এবং কিছুই বুঝতে পারলাম না। আব্বু বললেন, তার মানে পয়সাটা তৈরি করার সময় দুইবার ছাপ পড়েছে, লেখাটা উল্টাপাল্টা হয়ে গেছে। কি আশ্চর্য! এটা একটা রেয়ার কয়েন। আমি তখনও কিছু বুঝতে পারলাম না। বললাম, আব্বু, যদি পয়সাটার উপর উল্টাপাল্টা লেখা থাকে, তার মানে এইটা আসলে 1 পয়সাও ঠিকমতো হয় নাই, এইটা আধা পয়সা। হুম। আব্বু মাথা নাড়লেন। বললেন, কয়েন ভুল করে লেখা হলে সেটা অনেক মূল্যবান হয়ে যায়। কত মূল্যবান? আব্বু বললেন, সেটা জানি না, যারা কয়েন কালেক্ট করে তারা বলতে পারবে। আব্বু পয়সাটা খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে আমাকে ফেরত দিয়ে বললেন, এইটা তোর বন্ধুকে ফেরত দিয়ে বলিস যত্ন করে রাখতে। আমি বললাম, ঠিক আছে। পরদিন আমি ফজলকে তার ফুটো পয়সাটা ফেরত দিয়ে বললাম, আব্বু বলেছে এটা অনেক মূল্যবান, তুই এটা যত্ন করে রাখিস। ফজল বলল, আমি জানি, কিন্তু পয়সাটা নিল না। আমি বললাম, নে, তোর মূল্যবান পয়সা। আমার লাগবে না। লাগবে না? না। কেন? ফজল মুখটা সুচালো করে বলল, আমার আরও আছে। আমি অবাক হয়ে বললাম, তোর আরও আছে? হ্যাঁ। কোথায় পেয়েছিস? ফজল উত্তর দিল না। বলল, এই তো পেয়েছি আর কি। আমি বললাম, মিথ্যুক, তোর আর নেই। আছে। তাহলে দেখা। ফজল বলল, আমি পকেটে নিয়ে ঘুরবো নাকি, বাড়িতে আছে। আমি মুখ শক্ত করে বললাম, তোর বাড়িতে গেলে দেখাতে পারবি? ফজল মাথা নাড়ল। বলল, হুম, পারবো। কোথা থেকে পেয়েছিস? ফজল হাই তুলে বলল, আমাকে দেয়। কে দেয়? এই তো। বলে ফজল তার ডেস্কে মাথা রেখে চোখ পিটপিট করে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম, এই তো মানে? ফজল উত্তর না দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি বললাম, কি হলো, কি করিস? ফজল বলল, ঘুম পাচ্ছে। এখন ঘুম পাচ্ছে?
ফজল ঘুম ঘুম চোখে বলল, হ্যাঁ, সারা রাত জেগেছিলাম তো। সারা রাত জেগেছিলি? আমি অবাক হয়ে বললাম, কেন? ফজল কোনো জবাব দিল না। আমার মনে হলো সত্যি সত্যি ঘুমিয়ে গেল। বিকেলবেলা স্কুল ছুটির পর আমি ঠিক করলাম ফজলদের বাড়ি যাব। তার কাছে আরও মূল্যবান পয়সা আছে কিনা দেখে আসব। আজকাল স্কুল ছুটির পর ছেলেমেয়েরা বাসায় না ফিরে এলে দুশ্চিন্তায় বাবা মায়ের পেটের ভাত চাল হয়ে যায়। আমি যে সময়ের কথা বলছি, তখন বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য এত দুশ্চিন্তা করত না। পথে ঘাটে তখন এত বিপদ ছিল না। ছেলেমেয়েরা বাসায় ফিরে না এলে ধরে নিত কোথাও গেছে, আবার চলে আসবে। আমি তাই ফজলের সাথে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে রওনা দিলাম। তার বাড়ি নদীর ওপারে। রেলওয়ে ব্রিজ দিয়ে নদী পার হয়ে ওপারে আসতেই পুরো এলাকাটার মাঝে একটা গ্রাম গ্রাম ভাব চলে এলো। মাটির রাস্তা, রাস্তার পাশে গাছ, গাছপালা, ছনের বাড়ি, বাড়ির সামনে গরুর গোয়াল, কোমরে তাবিজ বাঁধা ছোট ছোট ন্যাংটা ছেলে মেয়ে। বেশ খানিক দূর যাবার পর গাছপালা ঢাকা একটা বাড়ির সামনে ফজল দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এইটা তোর বাড়ি? ফজল মাথা নাড়ল। জিজ্ঞাসা করলাম, বাড়িতে কে কে আছে? কেউ নেই, খালি নানি। নানি যে আছে সেটা তখনই টের পেলাম। শুনলাম ভিতর থেকে গনগনে গলায় কে যেন বলল, ফজল্লা আইসস? ফজল বলল, হ্যাঁ। এখন আবার দৌড় পারবি? ফজল কোনো কথা বলল না। নানি খক খক করে খানিকক্ষণ কাশল। তারপর বলল, তোর সাথে ক্যাডা? আমার স্কুলের ছাত্র। তোর মতন পাগল? মাথা খারাপ? ফজল একটু রেগে উঠে বলল, পাগল হবে কেন? তুই তো পাগল। ফজল কোনো কথা বলল না। তার মুখটা কেমন যেন শক্ত হয়ে গেল। আমি বললাম, তোর নানি তোকে পাগল ডাকে কেন? আমি জানি না, চোখে দেখে না সেই জন্য। ঘরের ভেতর থেকে নানি বলল, কে কইছে চোখে দেখি না? সবই দেখি। তুই রাইতে একলা একলা মাঠে দৌড়াস না? তোর মাথা খারাপ হইছে না? আমি ফজলকে ফিসফিস করে বললাম, কি বলে? ফজল আমার হাত ধরে সরিয়ে নিয়ে গেল। নিচু গলায় বলল, বুড়ি মানুষ, তার মাথা ঠিক নেই। বলল যে তুই রাত্রে একা একা মাঠে দৌড়াস। ফজল মুখ শক্ত করে বলল, আমি মোটেও একা একা মাঠে দৌড়াই না। সবাই যখন আসে তখন খেলি। আমি অবাক হয়ে বললাম, সবাই আসে? সবাই কে আসে? ওই তো। বলে ফজল অন্য কথা বলার চেষ্টা করল। আমি আবার বললাম, রাত্রে কে আসে? পোলাপান। কোন পোলাপান? এই তো এইখানকার পোলাপান। কেন? খেলতে আসে, কথাবার্তা বলতে আসে। রাত্রে কেন আসে, দিনে আসে না কেন? ফজল হঠাৎ রেগে উঠল। আমি কি জানি দিনে আসে না কেন? আমি তখনও ব্যাপারটা বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো ফজল আর এইটা নিয়ে কথা বলবে না। আমি তাই আর তাকে ঘাটালাম না। ফজল আমাকে নিয়ে বাড়ির পেছনে গেল। গাছপালা ঢাকা সুন্দর ছিমছাম একটা বাড়ি, বড় বড় গাছ, পুরোটা ছায়া ছায়া করে রেখেছে। ভেতরে বড় উঠান, সেখানে শুকনা মরিচ শুকাতে দেওয়া আছে। আমি ফজলকে জিজ্ঞাসা করলাম, তোর সেই মূল্যবান পুরানো পয়সাগুলো কই? ফজল বলল, এই যে এইখানে। বাড়িটার বারান্দা মাটি দিয়ে তৈরি। তার এক কোণায় বিশাল একটা মটকা। ফজল ভিতরে মাথা ঢুকিয়ে একটা ছোট্ট ঝুড়ি বের করে আনলো। ঝুড়িটার ভেতরে তাকিয়ে একটু চমকে উঠলাম। ভেতরে হাড়গোড়, রঙিন পাথর, তাবিজ, এইসব। জিজ্ঞাসা করলাম, কই তোর পয়সা কই? আছে মনে হয় এইখানে। আর এইগুলো মূল্যবান? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই হাড্ডিগুড্ডি মূল্যবান?
হ্যাঁ, অনেক মূল্যবান। তুই কেমন করে জানিস? ফজলের মুখ শক্ত হয়ে গেল। বলল, আমি জানি। আমি সাবধানে একটা হাড় ধরে দেখার চেষ্টা করলাম। অবাক হয়ে দেখলাম হাড়টা পাথরের মতো ভারী। বললাম, কি আশ্চর্য, এত ভারী? হ্যাঁ, পাথরের মতো ভারী। কেন? অনেক পুরনো সেই জন্য। তখন আমি ছোট। হাড়গোড় যে এত ধীরে ধীরে ফসিল হয়ে যায় সেটা জানতাম না। এখন বুঝতে পারি সেগুলো আসলে ফসিল ছিল। তখন শুধু অবাক হচ্ছিলাম ফজল এগুলো কোথায় পায়। তাকে অনেকবার জিজ্ঞাসা করার পর বলল, রাত্রেবেলা যে পোলাপানরা আসে তারা আনে। আমি অবাক হয়ে বললাম, পোলাপানরা আনে? তারা কোথায় পায়? সেইটা আমি জানি না। ফজল আবার তার মুখ শক্ত করে ফেলল। আমি বুঝতে পারলাম এইটা নিয়ে সে কথা বলবে না। বাসাতে কিছু না বলে স্কুল ছুটির পর আমি এখানে চলে এসেছি। তাই আমার একটু তাড়া ছিল। আমি তাই বাসায় রওনা দিলাম। বের হওয়ার সময় আমি ফজলের নানিকে দেখলাম। ঘর থেকে বের হয়ে বারান্দায় পা ছড়িয়ে বসেছে। থুতথুরে একজন বুড়ি। মাথায় একেবারে শনের মতো পাকা চুল, তোবড়ানো গাল, গায়ের চামড়া কুঁচকে আছে। আমাকে দেখে বলল, ক্যাডা? ফজলের বন্ধু? আমি বললাম, হ্যাঁ। তুমি ফজলের মতো পাগল? রাত্রে একলা একলা মাঠের মাঝে দৌড়াও? আমি কিছু বলার আগে ফজল রেগে উঠে বলল, আমি মোটেও একলা একলা দৌড়াই না। তয় আমি কাউরে দেখি না কেন? তোমার চোখ কানা, সেই জন্য দেখো না। ফজলের নানি পিচিক করে বাইরে থুতু ফেলে বলল, আমার চোখ ঠিকই আছে। আসলে তোর মাথা পাগল। তোর বাপেও আছিল পাগল। তোরা পাগলের বংশ। ফজল আমার হাত ধরে টেনে নিয়ে গেল। যেতে যেতে বলল, শোন, তুই কাউরে কিছু বলবি না। কাউকে কি বলবো না বুঝতে আমার কোনো সমস্যা হলো না। আমি বললাম, ঠিক আছে, বলবো না। খোদার কসম? আমি বললাম, খোদার কসম। কিন্তু? কিন্তু কি? তোকে আমাকে সবকিছু বলতে হবে। ফজল মুখ শক্ত করে বলল, সবকিছু আবার কি? এই যে রাত্রিবেলা পোলাপানরা আসে, তারা কোত্থেকে আসে? বাবা মায়েরা তাদেরকে রাত্রিবেলা কেন আসতে দেয়? তারা এই হাড্ডিগুড্ডি তাবিজ পাথর এইগুলি কোথায় পায়? এইসব? আমি এসব জানি না। জিজ্ঞাসা করিসনি কেন? ফজল চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম। তখন বলল, জিজ্ঞাসা করলেও বলে না। যখন বলে তখন সবকিছু বুঝি না। ঠিক আছে, আমাকে একদিন নিয়ে আসিস, আমি কথা বলবো। ফজল তার বিড়ালের মতো চোখ দিয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুই রাত্রিবেলা আমার বাড়িতে থাকবি? বাসা থেকে আব্বু আম্মু থাকতে দেবে কিনা তখনও জানতাম না, কিন্তু ফজলকে সেটা বললাম না। মাথা নেড়ে বললাম, হ্যাঁ, থাকবো। ফজল একটা লম্বা নিঃশ্বাস ফেলল। কেন এত লম্বা নিঃশ্বাস ফেলল আমি বুঝলাম না। আমি ভেবেছিলাম স্কুল থেকে বাসায় না এসে ফজলের বাড়ি যাওয়ার ব্যাপারটা আব্বু আম্মু বেশি দুশ্চিন্তা করবেন না, কিন্তু ফিরে আসতে আসতে একেবারে অন্ধকার হয়ে গেল। তাই সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। প্রথমে একচোট বকাবকি করা হলো। শাসন না করায় কিরকম বকে যাচ্ছি সেইটা নিয়ে লম্বা বক্তৃতা দেওয়া হলো। তারপর আব্বু জানতে চাইলেন কোথায় গিয়েছিলাম। আমি সরল মুখে বললাম, ফজলের বাড়ি। আমার যে বন্ধু স্কুলের বেতন দেওয়ার পয়সা নেই তার বাড়ি। আম্মু বললেন, যেতে চাইলে যা, কিন্তু বলে যাবি তো? ভেবেছিলাম কাছে থাকে, আসলে অনেক দূর। তাছাড়া? তাছাড়া কি? বাড়িতে কেউ নাই, শুধু একজন বুড়ি নানি। সেই নানিরও মনে হয় মাথা খারাপ। ফজল বেচারার মনে অনেক দুঃখ। ফজল যদিও কখনো বলে নাই তার মনে অনেক দুঃখ, কিন্তু আমি সেভাবেই বললাম।
আগেও দেখেছি দুঃখ টুক্ষ বললে আব্বু আম্মুর মন তাড়াতাড়ি নরম হয়ে যায়। আম্মু জানতে চাইলেন, কেন দুঃখ কেন? একা একা থাকে, কথা বলার কেউ নাই, কেউ তার সাথে মেশে না, তার বাড়ি যায় না। আমি গিয়েছিলাম তাই অনেক কথা বলল, সেই জন্য দেরি হয়ে গেল। এইবার আব্বু আম্মুর দুজনের মন একটু নরম হয়ে গেল। আব্বু বললেন, সম্পর্ক রাখিস ছেলেটার সাথে, বাড়ি যাস মাঝে মাঝে। আমি মাথা নাড়লাম, বললাম, যাব। তারপর সুযোগটা নষ্ট করলাম না, বললাম, একদিন রাত্রে কি ফজলদের বাড়িতে থাকতে পারি আম্মু? রাত্রে? আম্মু অবাক হয়ে বললেন, রাত্রে কেন? এই তো মানে ঠিক কি কারণে রাত্রে থাকা দরকার বুঝিয়ে বলতে পারলাম না। আব্বু বললেন, দরকার হলে থাকিস, কিন্তু দরকার তো দেখছি না। লেখাপড়ায় ভালো না তো, পাটিগণিত বুঝতে চায়। আমাদের বাসায় নিয়ে আসিস, এইখানে বুঝিয়ে দিবি। কাজেই ফজলের বাসায় রাত্রে থাকার কোনো বুদ্ধি বের করতে পারলাম না। কিন্তু আমার বুদ্ধি ছাড়াই সুযোগটা এসে গেল কিছুদিনের মাঝে, তবে একটু অন্যভাবে। খেয়ে দেয়ে ঘুমানোর জন্য শুয়েছি, ফাটাফাটি একটা অ্যাডভেঞ্চার বই নিয়ে পড়ছি। নায়ক খুবই বিপদের মধ্যে আছে, পাহাড় থেকে ঝুলছে, ভিলেন মাথায় রিভলভার ধরে অট্টহাসি হাসছে। বইটা রাখতে পারছি না। আর আম্মু এসে একটু পরপর বলছে, লাইট নিভিয়ে দিচ্ছি, ঘুমা। আর আমি বলছি, আর 1 মিনিট আম্মু। ঠিক তখনই দরম দরম করে দরজার মাঝে ধাক্কা। আজকালকার সব বাসায় কলিং বেল থাকে। আমি যে সময়ের কথা বলছি তখন মনে হয় কলিং বেল আবিষ্কারও হয়নি। দরজার সামনে তালা লাগানোর জন্য গোল গোল কড়া থাকতো, কেউ বাসায় এলে সেই কড়া নাড়ত। কিন্তু যেই এসে থাকুক, সে কড়া দেখেনি কিংবা কড়া নাড়ার বিষয়টা জানে না। কাজেই বাসার সবাই চমকে উঠলাম। মোটামুটি দৌড়ে সবাই বাইরের ঘরে গেলাম। তখনও দরম দরম শব্দ। আব্বু জিজ্ঞাসা করলেন, কে? বাইরে থেকে কোনো গলার আওয়াজ নেই, শুধু দরম দরম শব্দ। মনে হচ্ছে কেউ একজন দরজা ভেঙে ঢুকে যাবে। আব্বু দরজা খোলার জন্য এগিয়ে গেলেন। আম্মু ভয় পাওয়া গলায় বললেন, আগেই খুলো না, বাইরে কে এসেছে কে জানে। কিন্তু আর দেরি করার সময় নেই। মনে হচ্ছে বাইরে যেই থাকুক, সে দরজা ভেঙে ঢুকেই যাবে। আব্বু দরজা খুললেন, আর সাথে সাথে হুড়মুড় করে ছোট্ট একটা ছেলে ঢুকল। আমরা সবাই দেখলাম ছেলেটা ফজল। এমনিতে ফজল আমাদের বাসা চিনত না, কিন্তু তার বাড়িতে যাবার পর 1-2 বার তাকে আমি আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। আব্বু আম্মুকে যদিও পাটিগণিতের কথা বলেছিলাম, কিন্তু আসলে তার পাটিগণিতে কোনো উৎসাহ নেই। বাসায় এসে সোফায় বসে এদিকে ওদিকে তাকিয়ে থাকত। যাবার সময় একটা গল্পের বই নিয়ে যেত, কিন্তু পড়তো কিনা জানি না। ফজল ঢুকে কেমন জানি ভয় পাওয়া চোখে এদিকে ওদিকে তাকালো। তারপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, নানি, নানি, নানি। আব্বু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নানির? ফজল বলল, নানি, নানি, নানি। আম্মু ফজলকে ধরে বললেন, কি হয়েছে তোমার নানির? ফজল বলল, মরে যাচ্ছে, নানি মরে যাচ্ছে। তারপর আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বু অনেক কষ্ট করে ফজলকে থামালেন, বললেন, তুমি একটু কান্না থামাও, কান্না থামিয়ে বলো কি হয়েছে তোমার নানির। ফজল যেটা বলল তার সারমর্ম এরকম, রাত্রিবেলা নানি বলেছে তার খিদে লাগেনি, খাবে না, তাই নানি সকাল সকাল বিছানায় শুয়ে পড়েছে। নানির ঘুম খুব কম, বলতে গেলে সারা রাতি জেগে থাকে, জেগে একা একা কথা বলে। ফজল রাতে একা খেয়েছে, খেয়ে মনে হলো তার নানি একটু বেশি চুপচাপ, তাই খোঁজ নিতে গিয়ে দেখে মুখ হা করে চোখ উল্টিয়ে পড়ে আছে, মুখের 2 পাশ দিয়ে কষ পড়ছে। ফজল প্রথমে ভেবেছিল মরেই গেছে,
তখন শুনল নানি গোগো শব্দ করছে। সে কয়েকবার ধাক্কা দিয়ে নানিকে ডেকে তোলার চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। তখন হঠাৎ নানির বুকের ভেতর থেকে ঘর ঘর শব্দ বের হতে শুরু করেছে। ফজল তখন কি করবে বুঝতে না পেরে দৌড়াতে দৌড়াতে আমাদের বাসায় চলে এসেছে। কথা শেষ করে ফজল আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আব্বু বললেন, তুমি কেঁদো না, আমার বন্ধু একজন ডাক্তার আছে, গোপেন ডাক্তার। সে খুব ভালো ডাক্তার, তাকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব, দেখবে তোমার নানি ভালো হয়ে যাবে। আব্বুর কথা শুনে ফজলের হাউমাউ কান্না বন্ধ হলো। সে তখন শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগলো। আজকালকার ডাক্তাররা কারো বাসায় যায় না। রোগী যত দুর্বলই হোক, তার অবস্থা যত খারাপই হোক, তাকে টেনে হেঁচড়ে ডাক্তারের কাছে নিয়ে আসতে হয়। আমি যে সময়ের কথা বলছি, তখন ডাক্তাররা রোগীর বাসায় আসতেন। সব ডাক্তারের একটা চামড়ার পেট মোটা ব্যাগ থাকতো। সেই ব্যাগে চিকিৎসার সব কিছু থাকতো। ডাক্তাররা দরকার হলে সেই ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে ছোটখাটো সার্জারি পর্যন্ত করে ফেলতেন। আব্বু শার্ট প্যান্ট পরে ফজলকে নিয়ে রওনা দিলেন। তখন আমি বায়না ধরলাম, আমিও যাব। আব্বু রাজি হয়ে গেলেন। আমাদের কারো বাসায় টেলিফোন নেই, তাই গোপেন ডাক্তারকে আগে থাকতে খবর দেওয়ার কোনো উপায় নেই। আমরা সোজাসুজি তার বাসায় হাজির হলাম। গোপেন ডাক্তার আব্বুর বন্ধু, তাই আব্বুর কথা শুনে সাথে সাথে তার পেট মোটা ব্যাগ নিয়ে রওনা দিলেন। খানিকটা রিকশায়, নদীর কাছে এসে নৌকায় নদী পার হয়ে মাটির পথ ধরে আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম। গোপেন ডাক্তারের কাছে একটা টর্চ লাইট ছিল, সেটা দিয়ে পথ দেখে দেখে আমরা ফজলের বাড়ি হাজির হলাম। অন্ধকার বাড়ি, সেখানে কোনো জীবিত মানুষ আছে বলে মনে হচ্ছে না। আমরা ফজলের পিছু পিছু ভেতরে ঢুকলাম। গোপেন ডাক্তার তার টর্চ লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেলেন। সেখানে ফজলের থুরথুরে বুড়ি নানি শুয়ে আছে। ফজল এদিকে সেদিকে খুঁজে একটা কুপিপাতি আনলো। আব্বুর কাছে একটা ম্যাচ ছিল, সিগারেট খেতেন বলে সবসময় আব্বুর কাছে ম্যাচ থাকতো। সেটা দিয়ে কুপিবাতিটা জ্বালানোর চেষ্টা করলেন, প্রথমবার জ্বালাতে পারলেন না। তখন আমি আব্বুর কাছ থেকে ম্যাচটা নিয়ে কুপিবাতিটা জ্বালালাম। আব্বুকে ম্যাচটা দেয়ার আগেই সরে গেলেন বলে ম্যাচটা আমার কাছেই রয়ে গেল। গোপেন ডাক্তার ফজলের নানিকে টিপে টুপে পরীক্ষা করলেন। স্টেথিস্কোপ কানে লাগিয়ে বুকের ভেতরের শব্দ শুনলেন। হাতের মাঝে টিপে ধরে পালস শুনলেন। চোখের পাতা টেনে সেখানে টর্চ লাইট ফেলে দেখলেন। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেললেন। আব্বু জিজ্ঞাসা করলেন, কি অবস্থা? গোপেন ডাক্তার নিচু গলায় ইংরেজিতে আব্বুকে কিছু একটা বললেন, যেটা আমি ভালো বুঝতে পারলাম না। তবে আব্বুর মুখ দেখে মনে হলো যেটাই বলে থাকেন সেটা খুব ভালো কথা না। ফজল অবশ্য সেটা বুঝতে পারল না। সারাক্ষণ সে কুপি বাতিটা হাতে ধরে নানের দিকে ভয়ে ভয়ে চোখে তাকিয়েছিল। গোপেন ডাক্তার তার ব্যাগ খুললেন, ভেতর থেকে একটা সিরিঞ্জ বের করলেন, সেখানে সুই লাগালেন। তারপর একটা ওষুধের শিশি থেকে কি একটা ওষুধ টেনে বের করে ফজলের নানির হাতে একটা ইঞ্জেকশন দিলেন। আমার মনে হলো ইঞ্জেকশন দেওয়ার পর ফজলের নানির বুকের ঘরঘর শব্দটা একটু কমে এলো। মনে হলো একটু শান্তভাবে ঘুমাতে লাগলেন। গোপেন ডাক্তার তার ব্যাগ বন্ধ করে ফজলকে জিজ্ঞাসা করলেন, এইখানে বড় মানুষ কে আছে? ফজল বলল, কেউ নেই। রোগী দেখার জন্য বড় মানুষ লাগবে? ফজল কোনো কথা না বলে গোপেন ডাক্তারের দিকে তাকিয়ে রইল। তোমাদের আত্মীয় স্বজন নাই? পাড়াপড়শি, গ্রামের লোক? আমাদের বাড়িতে কেউ আসে না? কেউ আসে না? ফজল কিছুক্ষণ ইতস্তত করে বলল, ভয় পায়। গোপেন ডাক্তার অবাক হয়ে বললেন, ভয় পায়? ভয় পাবে কেন? ফজল নিচের দিকে তাকিয়ে বলল, জানি না। গোপেন ডাক্তার কেমন যেন হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে আব্বুর দিকে তাকিয়ে বললেন, তাহলে রোগীকে হাসপাতালে নিতে হবে। হাসপাতাল? বলে ফজল আবার হাউমাউ করে কাঁদতে লাগলো।
আজকাল সবাই যেমন কথায় কথায় হাসপাতালে চলে যায়, তখন মোটেও সেরকম কেউ হাসপাতালে যেত না। হাসপাতালে যাওয়া একটা অনেক বড় ব্যাপার ছিল। সত্যি কথা বলতে কি, হাসপাতালে যাওয়া আর কবরস্থানে যাওয়া মোটামুটি একই রকম শোনাতো। তাই নানিকে হাসপাতালে নিতে হবে শুনে ফজল যে হাউমাউ করে কাঁদতে লাগলো, সেটা দেখে আমরা মোটেও অবাক হলাম না। আব্বু ফজলের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হলো, তুমি কাঁদছো কেন? তোমার নানি হাসপাতাল থেকে ভালো হয়ে ফিরে আসবেন। গোপেন ডাক্তার বললেন, বাড়িতে বড় কোনো মানুষ নেই, এরকম সিরিয়াস রোগীর সেবা করবে কে? হাসপাতালে নিতেই হবে। আব্বু বললেন, আজকাল হাসপাতালে খুব ভালো চিকিৎসা হয়, তাই না গোপেন? গোপেন ডাক্তার সোজাসুজি প্রশ্নের উত্তর না দিয়ে কেমন যেন একটু মাথা নাড়লেন। তারপর নিজের পেট মোটা ব্যাগটা বন্ধ করে বললেন, আজ রাতে তো আর কিছু করার নেই, কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। আব্বু বললেন, ঠিক আছে, আমরা কিছু একটা ব্যবস্থা করব। গোপেন ডাক্তার বললেন, এখন তো আর কিছু করার নেই, আমরা যাই তাহলে। আব্বু ইতস্তত করে বললেন, এখানে কে দেখবে? ফজল বলল, আমি দেখতে পারবো। তুমি একা? আমি তো সবসময় একাই থাকি। এখন তো একটু অন্য ব্যাপার। ফজল বলল, কোনো সমস্যা নেই। তখন আমি বললাম, আমিও থাকি ফজলের সাথে। আব্বু একটু অবাক হয়ে বললেন, তুই থাকবি? হ্যাঁ। আব্বু এক সেকেন্ড কি যেন একটা ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, থাক তাহলে। দুই বন্ধু রাত কাটিয়ে দিবি। হ্যাঁ আব্বু। আব্বু পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে কয়েকটা টাকা বের করে আমাকে দিলেন। বললেন, সাথে রাখ। আমার তখন মনে হলো আমি বুঝি বড় হয়ে গেছি। এর আগে আমি পকেটে বড়জোর আনি, দোয়ানি বা সিকি রেখেছি। পুরোপুরি কয়েকটা টাকার নোট নিজের পকেটে, সে তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। আব্বু আর গোপেন ডাক্তার টর্চ লাইট জ্বালিয়ে হেঁটে হেঁটে চলে যেতে থাকলেন। আমি আর ফজল বারান্দায় দাঁড়িয়ে যতক্ষণ তাদের দেখা যায় দেখলাম। তারপর ফজল আর আমি ঘরের ভেতরে ঢুকলাম। ফজল কিছুক্ষণ তার নানিকে দেখল। একবার আস্তে আস্তে ঠেলা দিয়ে নিচু গলায় ডাকল। তারপর একটা নিঃশ্বাস ফেলে তার বিড়ালের মতো চোখ দিয়ে আমার দিকে তাকালো। তার হাতে কুপিপাতিটার শিখা দপদপ করে জ্বলছিল। সেই আলোতে ফজলকে কেমন যেন অন্যরকম মনে হয়। হঠাৎ সে ফু দিয়ে কুপিপাতিটি নিভিয়ে দিল। আমি চমকে উঠে বললাম, কি হলো, বাতি নিভালি কেন? ফজল কোনো কথা বলল না, অন্ধকারে দাঁড়িয়ে রইল। আমি ভয় পাওয়া গলায় ডাকলাম, ফজল। হুম। বাতি নিভালি কেন? আমার বাতি ভালো লাগে না। তাছাড়া? তাছাড়া কি? ওরা যখন আসে তখন। আমি কাপা গলায় বললাম, ওরা কারা? ওরা যখন আসে তখন কি? ওরা আলোতে আসে না। ওরা কারা? ওই তো পোলাপান। আমি চুপ করে গেলাম। হঠাৎ করে আমার কেমন যেন ভয় লাগতে লাগলো। অন্ধকার একটা ঘরে ফজলের বুড়ি নানি অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। সেখানে বিড়ালের মতো চোখ নিয়ে ফজল দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমার মনে হলো, রাত্রিবেলা ফজলের বাড়ি থাকার বুদ্ধিটা মনে হয় ভুল হয়েছে। আমি খসখস একটা শব্দ শুনলাম। মনে হলো ফজল বের হয়ে যাচ্ছে। ভয় পাওয়া গলায় ডাকলাম, ফজল। হুম। কি করছিস? বাইরে যাই। কেন? ভেতরে থেকে কি করব? আর আর কি? ওরা আসবে এখন। আমার বুকটা ধক করে উঠল। অনেক কষ্টে সাহস করে বললাম, দাঁড়া, আমাকে নিয়ে যা। ঘুটঘুটে অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ফজলের মনে হলো কোনো অসুবিধা হচ্ছে না। আমি ফজলের পিছু পিছু অন্ধকার হাতড়ে হাতড়ে ঘর থেকে বের হয়ে এলাম।
বাইরে মনে হয় চাঁদের আলো পড়েছে। আবছা আবছা সব দেখা যাচ্ছে। বাড়ির সামনে উঠান, সেখানে গাছের ছায়া। বাড়ির পেছনে বড় বড় গাছ। বাতাসে গাছের পাতা শিরশির করে নড়ছে। সবকিছু মিলিয়ে কেমন যেন থমথমে একটা ভাব। ফজল বারান্দায় পা ঝুলিয়ে বসল। কি করব বুঝতে না পেরে আমিও তার পাশে গিয়ে বসলাম। ফজল কোনো কথা না বলে পিঠ শক্ত করে বসে রইল। হঠাৎ করে উঠানের মাঝখান দিয়ে কি যেন একটা দৌড়ে গেল। আমি চমকে উঠে বললাম, ওইটা কি? ফজল কোনো কথা বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি গেল ওটা? শিয়াল কুকুর কিছু একটা হবে। এইভাবে দৌড়ায় কেন? ওরা যখন আসে তখন ভয় পায়। আমি শুকনা গলায় বললাম, ভয় পায়? ভয় পায় কেন? জানি না। সাথে সাথে আরো কয়েকটি কুকুর কিংবা শিয়াল উঠানের মাঝখান দিয়ে ইতস্তত ছুটে গেল। একেবারে নিঃশব্দে ছুটে যাচ্ছে দেখে মনে হয় এগুলো কি করবে, কোন দিকে ছুটে যাবে বুঝতে পারছে না। আমি কাঠ হয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো ফিসফিস করে কেউ কথা বলছে। আমি চমকে উঠে আশেপাশে তাকালাম। কেউ কোথাও নেই। চারিদিকে আবছা অন্ধকার। গাছের ছায়ায় মনে হয় এদিকে সেদিকে অন্ধকার ঘাপটি মেরে বসে আছে। হঠাৎ করে মনে হতে থাকে এই অন্ধকারগুলোতে বুঝি কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। ভালো করে তাকালে দেখা যায় কেউ নেই। ফিসফিস কথাগুলো যে আমি শুনতে পাচ্ছি তা নয়। মনে হলো ফজলও শুনতে পাচ্ছে। আমি কথাগুলি বুঝতে পারছি না, কিন্তু ফজল মনে হলো কথাগুলো বুঝতে পারছে। হঠাৎ করে সে জোরে জোরে মাথা নেড়ে বলল, না না, এখন আমি খেলবো না, নানির খুব অসুখ। আমি চমকে উঠলাম। কার সাথে কথা বলছে? ফজলকে কিছু জিজ্ঞাসা করতেও আমার ভয় হলো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে তার বিড়ালের মতো চোখ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট মনে হলো কিছু দেখছে। আশেপাশে ফিসফিস শব্দ আরো বেড়ে গেল। এখন শুধু ফিসফিস না, আমার মনে হলো একটা দুইটা জোরো জোরো শোনা যাচ্ছে। কথাগুলোর কোনো অর্থ নেই, শুধু এক ধরনের শব্দ। মনে হচ্ছে খুব ছোট ছোট বাচ্চাদের গলায় এক ধরনের শব্দ। আমি উঠোনে ধূপধূপ এক ধরনের শব্দ শুনতে পেলাম। মনে হলো একজন কিংবা দুজন বুঝি উঠোনের এক মাথা থেকে অন্য মাথায় দৌড়ে যাচ্ছে। শুধু উঠোন না, উঠোনের পাশে বড় বড় গাছের নিচে শুকনো পাতার উপর খসমস শব্দ শুনতে পেলাম। মনে হলো সেখানেও কেউ হাঁটাহাঁটি করছে। স্পষ্ট বুঝতে পারছি চারিদিকে অনেকে আমাদেরকে ঘিরে রেখেছে। আমি তাদেরকে দেখছি না, কিন্তু টের পাচ্ছি। প্রচণ্ড আতঙ্কে আমার শরীর তখন কুলকুল করে ঘামছে। ফজল হঠাৎ চিৎকার করে বলল, খবরদার, কাছে আসবি না। আমি স্পষ্ট শুনতে পেলাম ফিসফিস করে চাপা গলায় কেউ কিছু বলল। হঠাৎ করে মনে হলো গরম হলকার মতো একটা বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল। শুধু বাতাস না, এক ধরনের পোড়া গন্ধ। মাংস পোড়ালে যেমন গন্ধ হয়, সেরকম একটা গন্ধ। ফজল চিৎকার করে বলল, না না, ওকে কিছু করবি না, ও আমার বন্ধু। ফজলের কথা শেষ না হবার আগেই আমি অবাক হয়ে দেখলাম ফজলকে কেউ যেন হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে নিয়ে গেল। সে তাল সামলাতে না পেরে ছিটকে উঠোনের মাঝে পড়ে গেল এবং সেখানে গড়াগড়ি খেতে লাগলো। স্পষ্ট বুঝতে পারছি সে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। অনেকে তাকে মাটিতে চেপে রেখেছে। এতক্ষণ ফিসফিস কথা শুনতে পাচ্ছিলাম। এবার হঠাৎ করে চাপা হাসির শব্দ শুনতে পেলাম। মনে হলো খিলখিল করে অনেকে হাসছে। ফজল চিৎকার করে বলল, খবরদার, খবরদার, ওকে ধরবি না। সে আমাকে বাঁচানোর জন্য ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আমি স্পষ্ট টের পেলাম আমাকে কারা যেন ঘিরে ফেলেছে। চাপা হাসি আর নিঃশ্বাসের শব্দ
এক ধরনের পোড়া গন্ধ আর গরম বাতাসের হলকা। তার মাঝে হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হাত দিয়ে কে যেন আমার ঘাড়ে হাত রাখল। আমি পেছনের দিকে তাকালাম। পেছনে কেউ নেই। কে একজন আমার হাত ধরল। হাত বরফ থেকেও ঠান্ডা। আমি সামনে তাকালাম। সামনেও কেউ নেই। আশেপাশে কেউ নেই, কিন্তু তারপর কারা যেন আমাকে জাপটে ধরে ফেলে। তারপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আমাকে ঠেলে নিচে ফেলে দেয়। তারপর কারা যেন আমার বুকের উপর চেপে বসে। আমি খিলখিল হাসির শব্দ শুনতে পাই। ফজল গলা ফাটিয়ে চিৎকার করছে। কি বলছে আমি শুনতে পাচ্ছি না। শুধু ভয়ঙ্কর এক ধরনের আতঙ্কে আমি টের পেলাম আমার অনেক বড় বিপদ। হাসতে হাসতে কারা যেন আমাকে মেরে ফেলবে। ঠিক তখন আমার মনে পড়ল পকেটে ম্যাচটা রয়ে গেছে। ফজল বলেছিল বাতি জ্বালানো থাকলে ওরা আসে না। আমি অনেক কষ্ট করে পকেট থেকে ম্যাচটা বের করে আনি। ম্যাচটা মনে হয় খালি, ভেতরে একটা কিংবা দুইটা কাঠি। সেখান থেকে একটা কাঠি বের করে ফস করে সেটা জ্বালালাম। সাথে সাথে রক্ত শীতল করা একটা আর্তনাদ শুনতে পেলাম। যারা আমাকে ধরে রেখেছিল সবাই হঠাৎ করে আমাকে ছেড়ে দেয়। ম্যাচের কাঠির আলোতে মনে হলো অনেকগুলো মুখ দেখতে পেলাম, ছোট ছোট বাচ্চার মুখ, কিন্তু কি ভয়ঙ্কর চেহারা। চোখগুলো মনে হয় ধকধক করে জ্বলছে, ছোট ছোট ধারালো দাঁত, লাল জিভ। আমাকে ছেড়ে দিয়ে প্রাণীগুলো ছিটকে সরে গেল। ফজলকেও মনে হয় ছেড়ে দিয়েছে। সে উঠে দাঁড়িয়েছে, আমার কানের কাছে এসে মুখ রেখে বলল, পালা, তুই এখনই পালা। ম্যাচের কাঠিটা জেলে শেষ হয়ে যাবে, তখন কি হবে? আবার সবাই ছুটে আসবে ভয়ঙ্কর চোখ আর ধারালো দাঁত নিয়ে। আমি এদিকে ওদিকে তাকালাম। আগুন জ্বালানোর মতো আর কিছু নেই আশেপাশে। পকেটে কয়েকটা নোট আছে, আব্বু দিয়েছিল দরকারের সময় বের করতে। এর থেকে দরকার আর কখন হবে? আমি পকেট থেকে নোটটা বের করে জ্বালিয়ে নিলাম। দপদপ করে আগুনের শিখা বড় হয়ে উঠল, আর ছোট ছোট বাচ্চাগুলো হিংস্র শব্দ করতে করতে আরও পিছিয়ে গেল। ফজল আমার হাত ধরে টেনে আনে, বাড়ির বাইরে এনে ধাক্কা দিয়ে বলে, পালা, তুই এক্ষুনি পালা। আমি বললাম, তুই? আমার কিছু হবে না, তুই পালা। আমি তখন ছুটতে লাগলাম। আমার মনে হতে লাগলো এই বুঝি পেছন থেকে দল বেঁধে হিংস্র শব্দ করতে করতে কিছু ছোট বাচ্চা তাদের ধারালো দাঁত নিয়ে ছুটে আসবে। আমি কতদূর গিয়েছি জানি না। একটা কুকুর হঠাৎ পেছন থেকে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। প্রায় সাথে সাথেই আমি একটা বয়স্ক মানুষের গলা শুনতে পেলাম। কে? কে যায়? আমি। এত রাতে তুমি বাচ্চা মানুষ কই যাও? বলতে বলতে প্রায় অন্ধকারের ভেতর একজন মানুষ বের হয়ে এলো। আমার হঠাৎ করে মনে হলো আমার শরীরে আর কোনো জোর নেই। আমি মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে বললাম, আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচান। মানুষটা আমাকে ধরে বলল, তুমি কোথা থেকে এসেছো? ওই যে ফজলদের বাড়ি থেকে। সর্বনাশ, ওইটা তো ভূতের বাড়ি। ওইখানে কেন গিয়েছিলে? জানে মেরে ফেলবে তোমাকে। আমার মনে হলো চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। বিড়বিড় করে বললাম, বাঁচান, আমাকে বাঁচান। তারপর কি ঘটেছে সবকিছু পরিষ্কার মনে নেই। বাড়ির ভেতর থেকে আরো কিছু মানুষ বের হয়ে এলো। কোনো একজন মহিলা আমার শরীর মুছে দিল, লবণ পানি খাওয়ালো। একজন মাথার কাছে বসে সূরা পড়তে লাগলো। কি একটা ভয়ানক বিপদ থেকে বেঁচে গেছি। ভাষা ভাষা শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেলাম কিংবা অজ্ঞান হয়ে গেলাম। আব্বু যদিও ফজলের নানিকে হাসপাতালে নেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু প্রথমে আমাকে নিয়েই বেশি ব্যস্ত থাকলেন। ফজলের নানিকে নিয়ে বিশেষ কিছু করারও ছিল না। বেচারির আর জ্ঞান ফিরে আসেনি। সেই বিছানাতেই শুয়ে মারা গেলেন। আব্বুর কাছে শুনলাম মারা যাওয়ার আগে ফজল হাউমাউ করে অনেক কেঁদেছে, কিন্তু মারা যাওয়ার পর হঠাৎ আশ্চর্য রকম শান্ত হয়ে গেল। গ্রামের লোকজন তার নানিকে জানাজা পড়িয়ে গ্রামের কবরস্থানে কবর দিল। ফজল বেশ শান্তভাবেই পুরো ব্যাপারটা মেনে নিল। একা মানুষ বাড়িতে কেমন করে থাকবে
সেটা নিয়ে দু একজন কিছু একটা বলতে যাচ্ছিল। ফজল সেই কথাগুলোকে কোনো গুরুত্ব দিল না। ভূতের বাড়ির ছেলে, তাই কেউ কিছু বলল না। প্রায় মাসখানেক পর আমি আমাদের ক্লাসের কয়েকজনকে রাজি করিয়ে ফজলদের বাড়ি গিয়েছিলাম। নানি মারা যাওয়ার পর সে স্কুলে আসা ছেড়ে দিয়েছে। ফজলদের বাড়িতে কি ঘটেছিল সেই ঘটনাটা আমি অবশ্যই আব্বুকে ছাড়া আর কাউকে বলিনি। আব্বু শুনেছেন, কিন্তু বিশ্বাস করেছেন বলে মনে হয় না। আব্বু ভূত প্রেত বিশ্বাস করেন না। ধরে নিয়েছেন কোনো একটা কারণে আমি খুব ভয় পেয়েছি। কারণটা হয়তো সত্য নয়, তবে ভয়টা সত্য। আব্বু সেটা মেনে নিয়েছেন। ফজলের বাড়ি যখন পৌঁছেছি তখন ভর দুপুর। চারিদিকে কেমন জানি শুনশান নীরবতা। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার ফজলকে ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। তখন সাবধানে ভেতরে ঢুকে আবার ডাকলাম, তখনও কোনো সাড়া শব্দ নেই। বারান্দায় সেই বিশাল মটকার ভেতরে মাথা ঢুকিয়ে দেখলাম সেই ঝুড়িটা এখনো আছে। আমি ঘরের ভেতরে উকি দিলাম, বাড়ির পেছনে গেলাম, কোথাও কেউ নেই। যখন ফিরে যাচ্ছি তখন হঠাৎ শুনি শুকনো পাতার খচমচ শব্দ। তাকিয়ে দেখি একটা গাছের নিচে ফজল দাঁড়িয়ে আছে, হাতে একটা হার চিবিয়ে খেতে খেতে আমার দিকে তাকিয়ে আছে। তার বিড়ালের মতো চোখ দুটো কেমন জানি জ্বলজ্বল করছে। তাকে দেখে আমরা সবাই কেমন যেন চমকে উঠলাম। আমি বললাম, ফজল, তুই? ফজল কোনো কথা বলল না। আমি বললাম, তোকে ডাকছিলাম, তুই কোনো উত্তর দিলি না কেন? ফজল এবারও কোনো কথা বলল না। আমি বললাম, তুই স্কুলে আসিস না, তাই খোঁজ নিতে আসলাম। স্কুলে যাবি না? ফজল একটু অদ্ভুতভাবে মাথা নাড়ল। তার উত্তর হ্যাঁ কিংবা না, দুটোই হতে পারে। আমি আবার বললাম, তোর শরীর ভালো আছে? নানি মারা যাওয়ার পর একা একা থাকিস, কি খাস, কি করিস? এবারে ফজল কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। আমি তখন আর কোনো কথা বলার খুঁজে পেলাম না, তাই বললাম, ঠিক আছে ফজল, আমরা তাহলে যাই, ভালো থাকিস। আমরা তখন হেঁটে কয়েক পা এগিয়েছি। ফজল তখন হঠাৎ করে বলল, এই শোন। আমরা তখন দাঁড়িয়ে গেলাম। ফজল আমার দিকে তাকিয়ে বলল, তুই একটা কথা শুনে যা। অন্যদের রেখে আমি একটু এগিয়ে গেলাম। ফজল আমাকে আরও খানিকটা দূরে নিয়ে গিয়ে গলা নামিয়ে বলল, তোকে একটা কথা বলি, তুই যেন কাউকে বলিস না। আমি বললাম, কি কথা? আগে বল, কাউকে বলবি না? বলবো না। আমার নানি আসলে মারা যায় নাই। আমি একেবারে ভীষণভাবে চমকে উঠলাম। বললাম, মারা যায় নাই? না। কোথায় আছে তোর নানি? দিনের বেলা আসে না, অন্ধকার হলে নানি আসে। নানির শরীরটাও আগের থেকে অনেক ভালো হয়েছে। আমার শরীরটা ঝিমঝিম করে উঠল। ফজল বলল, তোর মনে আছে পোলাপান কিরকম উৎপাত করত? তোকে ধরেছিল, মনে আছে? আমি দুর্বলভাবে মাথা নাড়লাম। ফজল বলল, এখন আর উৎপাত করে না, নানি সবাইকে দেখে শুনে রাখে। আমি কি বলবো বুঝতে পারলাম না। অবাক হয়ে ফজলের দিকে তাকিয়ে রইলাম। ফজল বলল, শুধু একটাই সমস্যা, দিনের বেলায় আসতে পারে না, সেই জন্য সারাদিন আমি ঘুমাই। ফজল একটা নিঃশ্বাস ফেলে বলল, নানি আমারে কি বুদ্ধি দিয়েছে জানিস? সেইটা করলে সবসময় নানির কাছে থাকা যায়। বুদ্ধিটা তোকে বলবো, ভয় পাবি না তো? আমি বললাম, না না, আমি শুনতে চাই না। ফজল চিন্তিত মুখে বলল, ঠিক আছে, তাহলে শোনার দরকার নেই। আমি শুকনো মুখে বললাম, আমি যাই তাহলে। ফজল বলল, যা। ফজলের সাথে আমার আর দেখা হয় নাই। কোথায় আছে কে জানে, হয়তো চলেই গেছে তার নানির কাছে। যেখানে আছে ভালো থাকুক। এই জীবনটাতে তার মনে হয় কষ্ট ছিল, অন্য জীবনটা অন্তত একটু ভালো হোক। গল্প শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে গল্পটি
উপভোগ করার জন্য। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিবেন অন্যান্য সকলের জন্য। প্রিয় শ্রোতা, গল্পবিনাশ চ্যানেল আপনাদের চ্যানেল, তাই আপনাদের জন্য পরিবেশন করি জনপ্রিয় সব লেখকের বিখ্যাত বিখ্যাত সব গল্প এবং উপন্যাস। আমার এই চ্যানেলে প্রায় 100টির মতো গল্প এবং উপন্যাস আপলোড দেওয়া রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তাই ইচ্ছে করলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আর শুনে আসতে পারেন বিখ্যাত এবং জনপ্রিয় সব গল্প এবং উপন্যাস। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। তাহলেই আমার কষ্ট সার্থক হবে। তাহলে বন্ধুরা, আর কথা নয়, কথা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।